18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে সারা দেশে শহীদী মার্চ, ঢাকায় লাখো মানুষের ঢল। খুনি হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তি সহ 5 দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে পারবে না ফ্যাসিবাদী দল। জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। দ্বাদশ সংসদ নির্বাচনে বিতর্কের দায় নিয়ে পদত্যাগ করলেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামীতে 4 বা 8 পর্বে ভোটের সুপারিশ। গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ। আইসিটি আইনেই বিচার সম্ভব বলছেন বাদীর আইনজীবী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের 1 মাস পূর্তিতে নিহতদের স্মরণ ও খুনিদের ফাঁসির দাবিতে শহীদী মার্চ কর্মসূচি পালন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনীতি প্রতিবাদী পদযাত্রায় তারা বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন ছাত্র জনতা। এহসানুল গনি স্বজন ও সেলিম রেজার ক্যামেরায় রিপোর্ট করছেন আতিন সচিব। কোনো বিজয় উল্লাস নয়, ছাত্র জনতার স্লোগানেই পরিষ্কার এই শহীদ মার্চের ভাবার্থ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা হাত পা চোখ হারিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, তাদের স্মরণেই এই প্রতিবাদী কর্মসূচি। এই মার্চ এত বড় ছিল যে যা অন্তত 2 কিলোমিটারের কম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। হাসিনা সহ যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অতি দ্রুত ধরা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। খুনি হাসিনার ফাঁসি চাই আমরা, আমাদের এক দাবি, আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ওর জন্য আমাদের ভাইকে জন্য মরবে। আমরা চাইবো যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটা শহীদের বিচার হয় যত দ্রুত সম্ভব। মুখে কোনো আমার ভাষা নেই, তবে অনেক ভারাক্রান্ত। রক্তের বিনিময়ে স্বৈরাচার আমাদের হয়েছে, দেশ গঠনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ওদের ভিতরে শক্তি আছে এবং এই শক্তিটা একজন ডাক দিলে সবাই চলে আসে, এটাই তাদের বড় শক্তি। যারা স্বাধীন দেশে ছাত্র নাগরিকদের উপর নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জোরালো হয়েছে। আন্দোলনে গণহত্যা চালিয়ে গণকবর দেয়া হয়েছে অনেককে, অনেক লাশ গুম হয়েছে বলে দাবি উঠেছে। এসবের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি। অনেক রক্ত গিয়েছে, আর রক্ত আমরা দিতে পারবো না। আমরা ওর ফাঁসি চাই, আর কিচ্ছু না। ওকে দেশে নিয়ে এসে আমাদের জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমাদের যে শহীদ ভাই বোনেরা এখনো অসুস্থ, সুস্থ হতে পারেনি, সবার খোঁজ খবর নিয়ে সবাইকে খুব দ্রুত চিকিৎসা দিতে হবে। শহীদী মার্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশের মাটিতে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দিল্লির সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক আমরা চাই শেখ হাসিনাকে দেশে আনতে এবং বিচারিক প্রক্রিয়ায় তার যাতে একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা হয়। কেননা এটা জনগণের কাছে খুবই সুস্পষ্ট যে তিনি আসলে গণহত্যার সরাসরি হুকুমদাতা এবং গণহত্যার নির্দেশদাতা, সুতরাং তার সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি। 1971 সালে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার 15 বছর থেকে তারা অন্যায়ভাবে এই দেশের মানুষের কিন্তু উপর জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে। গত 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে আওয়ামী লীগ সরকারের পতন হয়, পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধটা আসলেই শেষ হয়নি। যারা শহীদ হয়েছেন, এই শহীদদেরকে যারা হত্যার নির্দেশ দিয়েছেন এবং হত্যার সঙ্গে জড়িত
প্রত্যেকের বিচারের দাবি আজকে উঠেছে এই শহীদি মার্চ থেকে। তারা বলছেন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকেও দেশের বাইরে থেকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে বিচার নিশ্চিত করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ তারা বাংলাদেশের এই রাজপথ ছাড়বে না। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। শহীদি মার্চ কর্মসূচি শেষে 5 দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে 5টি দাবি তুলে ধরেন আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি জানান, গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সহ এসব শাস্তি বাস্তবায়ন করতে হবে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বলেন, লক্ষাধিক ছাত্র জনতার এই সমুদ্র স্রোত প্রমাণ করে শহীদের রক্তে রঞ্জিত অভ্যুত্থান কখনো বৃথা যেতে পারে না। গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার শুরু করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণহত্যাকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ দাবিটি হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। এই যে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের স্পিরিট, এটি বাধ্যগত হয়ে যায়নি। 5ই আগস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে। সুতরাং আপনারা যখনই সিস্টেম রিফরমেশন করবেন তখনই হচ্ছে 5ই সেপ্টেম্বরকে মনে রাখবেন। চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা আবার পুনর্গঠিত হচ্ছিল, আমরা আপনাদেরকে বলছি, আপনারা এই 5ই সেপ্টেম্বরকে মনে রেখে আপনারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এই 5ই সেপ্টেম্বরের ছাত্র নাগরিক জনস্রোত আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এদিকে গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে সারা দেশে আয়োজন করা হয় শহীদি মার্চ কর্মসূচি। এতে অংশ নেন ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ। অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জায়দুল আলম। শহীদি মার্চ কর্মসূচিতে চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে কর্মসূচি শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্লোগানে স্লোগানে মুখর মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় দেশ জুড়ে চলা লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট ভাঙার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। কুমিল্লায় নগরের ঈদগাহ মাঠ ও কুমিল্লা জেলা স্কুল থেকে শহীদি মার্চের 2টি পদযাত্রা বের হয়। অংশ নেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ লাখো জনতা। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে বিকেলে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। প্রদক্ষিণ করেন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। খুলনায় গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নিরালার মোড়ে শহীদি মার্চের আয়োজন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় কিশোরগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চ পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক অভি চৌধুরী, নুসরাত তাবাসসুম সহ অন্যান্যরা। নাটোরে এ উপলক্ষে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের স্মরণে কোরআন তেলাওয়াত ও নীরবতা পালন করেন তারা। রাঙামাটি সরকারি কলেজের পতাকা চত্বর থেকে শহীদি মার্চ শুরু হয়। পরে এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শরীয়তপুরের সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মুক্তির সোপান শহীদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। পরে শহীদদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণহত্যাকারী ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে পারবে না।
উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। বিগত সরকারের ফ্যাসিবাদী অত্যাচার ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘর হিসেবে গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ঠিক এক মাস আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে সরকারি এই বাসভবন ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল নিরাপত্তা বলয় ভেঙে ছাত্র জনতা দখল করে নেয় গোটা গণভবন। বিধ্বস্ত এই গণভবন আগস্ট বিপ্লবে সরকার পতনের বড় সাক্ষ্য হয়ে আছে। দেশের ইতিহাসে বিরল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে এই স্থাপনাকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব, যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক, সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে গণভবনকে জাদুঘর করা সহ আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ জোটকে বিচারের আওতায় আনা হবে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি, তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকে বন্যা দুর্গতদের পুনর্বাসন ও শ্রমিক অঙ্গনে বিশৃঙ্খলা নিরসনে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তার স্মৃতিকে ধরে রাখার জন্য সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের রাজধানী দিল্লিতে বসে শেখ হাসিনাকে বাংলাদেশের বিষয়ে কোনো বক্তব্য বিবৃতি না দেবার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক একটি বক্তব্যকে অবন্ধুসুলভ আচরণ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যখন ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয়, তখন নয়াদিল্লিকে অবশ্যই আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করা বন্ধ করতে হবে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে, তা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিতর্কের দায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিদায়ী সংবাদ সম্মেলনে সিইসি স্বীকার করেন, বিগত সংসদ নির্বাচনে দলীয় নয়, ছিল ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতা। তবে নির্বাচন বাতিল করার সাংবিধানিক ভিত্তি ছিল না বলেও দাবি করেন তিনি। একই সাথে আগামীতে 4 বা 8 পর্বে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক সংসদ নির্বাচনের সুপারিশ বিদায়ী সিইসির। বিস্তারিত একরামুল হক, সাইমে রিপোর্টে। পদত্যাগের আগ মুহূর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিদায়ী সিইসি কাজী হাবিবুল আউয়াল সহ 4 কমিশনার। পদত্যাগের বার্তা দিয়ে বিদায় নেন তাদের কাছ থেকে। এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন কাজী হাবিবুল আউয়াল। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। লিখিত বক্তব্যে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না। সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন। একই সাথে দেশে 1991, 96 ও 2001 সালে সংসদ নির্বাচন ছাড়া বাকি সবগুলোই প্রশ্নবিদ্ধ ছিল বলেও মন্তব্য করেন বিদায়ী সিইসি। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি
এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ছিল না। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। বিদায় বেলায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন সহ বেশ কিছু সুপারিশও তুলে ধরে আউয়াল কমিশন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা সহায়ক হতে পারে। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন কাজী হাবিবুল আওয়াল। পদত্যাগ করে সিএসি ও 4 কমিশনাররা যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন নির্বাচন ভবনের বাইরে বিক্ষোভ করেন ছাত্র জনতা। 2022 সালের 27 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় আউয়াল কমিশন। পদত্যাগ করলেন 2.5 বছরের মাথায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঠিক 1 মাসের মাথায় পদত্যাগ করল কাজী হাবিবুল আওয়াল কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সিসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কোন পথে হাঁটে সেটি এখন দেখার বিষয়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। একতরফা নির্বাচনকে যে নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে তার প্রত্যেকের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্রের ধ্বংসের মূল নায়ক ছিল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন। ভোটারবিহীন নির্বাচনের দায় তাদেরকেই নিতে হবে। রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের দোষদের ক্ষমা করলে ছাত্র জনতার আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের অভিযোগকে অস্বীকার করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারা। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই, রাকিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ইসলামী আন্দোলন করায় জামায়াতে ইসলামীর উপর জুলুম করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দলের 11 নেতাকে অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। 5 জনকে মিথ্যা অপবাদ দিয়ে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে। 5 জন ইন্তেকাল করেছেন কারাগারের মধ্যে। 1 জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পরিবর্তে তার লাশ কবরস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে দলের শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। তার অভিযোগ, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামায়াত সহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে আটক রেখে হয়রানি করা হয়েছে। অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, যার প্রকৃত সংখ্যা জাতির কাছে অজানা। একেবারেই বাজে 3টা নির্বাচন তারা চলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল, যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায়নি। আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে। দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না। যখন সীমা অতিক্রম করে গেল, তখন আল্লাহ তাআলার ফয়সালা বাংলাদেশের জমিনে নেমে আসে। ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকই এস আলমের পকেটে। ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পত্তি নয়, এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। এস আলমের লুট করা অর্থ উদ্ধারে এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনো সহায়তা দেবে না। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে বলে দাবি করেন ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। তিনি জানান, ইসলামী ব্যাংককে বাঁচাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, যা 3 ধাপে বাস্তবায়ন করা হবে। ব্যাংকের সার্বিক দুর্নীতি খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষা হচ্ছে বলেও জানান তিনি। এখানে লিকুইডিটিতে সেই 2022 সাল থেকে প্রবলেম আছে। এটাকে আমরা একটা বড় প্রবলেম হিসেবে চিহ্নিত করেছি। আমরা নিরপেক্ষ
3টা অডিট ফার্ম দিয়েছে। আমরা 2300 কোটি টাকা শর্টে ছিলাম। আমরা আশা করি যে 4 মাস রিকনস্ট্রাকশন পিরিয়ড ঠিক করেছি, এর মধ্যে এটা পজিটিভ ছিল। এখানে ফান্ড ডাইভার্ট হয়ে গেছে, ফলে এটা ব্রিকের স্টেকের সলিড ব্রিক্স না, এগুলি কুমারবাড়ির হাড়ি ভিতরে ফাঁকা। এবার তো সবাই একমত, এই কারণে আমরা নিচে থেকে টান দেবো না, আমরা ধীরে ধীরে উপর থেকে হাড়িগুলি সরাই ফেলবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য কেন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠানের কি পরিমাণ ঋণ অপরিশোধিত আছে তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এই গ্রুপের পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। কেন বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না, এবং একই সাথে কেন বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য, এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক কেন অর্থ পাচারের বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। থিম্পুর চাং লিমিথাং স্টেডিয়ামে ম্যাচের 5 মিনিটে গোলে দেখা পায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। ডান দিক থেকে রাকিব হোসেনের বাড়ানো বল জালে জড়ান শেখ মোরসালিন। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে স্বাগতিক দল। 19 মিনিটে গোলের ভালো সুযোগও পায় তারা, তবে গোলরক্ষক মিতুল মার্মার দক্ষতায় রক্ষা পায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও ক্যাবেরারের দলের রক্ষণ কাঁপাতে থাকে ভুটান, তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। অন্যদিকে ম্যাচের শেষ দিকে সহজ সুযোগ হারায় জামাল ভুঁইয়ারা, তাতে 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওয়ানডে এবং 3 টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের টি-20 বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রস্তুতি সফর করছে টাইগার্সরা। শ্রীলঙ্কার বিপক্ষে 2টি ওয়ানডে ও 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে তারা। ফাইমা খাতুন, তাজনাহার, শামিমা সুলতানা ও শোভানা মুস্তারিকে রাখা হয়েছে সফরে। দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার রবে খান। আগামী 8 সেপ্টেম্বর পানাগোডার আর্মি গ্রাউন্ডে প্রথম এবং 10 সেপ্টেম্বর কলম্বোর থুরুস্থানে দ্বিতীয় ও শেষ 50 ওভারের ম্যাচটি হবে। কলম্বোর পি সারা ওভালে 12 ও 13 সেপ্টেম্বর হবে প্রথম 2টি টি-20 ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে সারা দেশে শহীদ মার্চ, ঢাকায় লাখো মানুষের ঢল, খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি সহ 5 দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে পারবে না ফ্যাসিবাদী দল। জুলাই বিপ্লবের স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত। দ্বাদশ সংসদ নির্বাচনে বিতর্কের দায় নিয়ে পদত্যাগ করলেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামীতে 4 বা 8 পর্বে ভোটের সুপারিশ। গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3 অভিযোগ। আইসিটি আইনে বিচার সম্ভব বলছেন বাদীর আইনজীবী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।